হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। সাধারণ মানুষের ওপর যখন অত্যাচার হয় তখন সেটি পুলিশ দেখে, কিন্তু এই মুভিতে দিনে দুপুরে এক এসিপিকে গুলি করে মেরে ফেলা হয়। এখন পুলিশ কি করবে? আর এই খুনটা অর্থাৎ এই এসিপিকে গুলি করে কে মেরেছে এটি যদি তোমরা জানো তাহলে তোমাদের হুঁশ উড়ে যাবে। আমি তোমাদেরকে 111% গ্যারান্টি দিচ্ছি যে এই খুনটি কে করেছে তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। আজকে আমরা এক্সপ্লেন করব অ্যাকশন থ্রিলার মুভি দেভা। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো মুভিটি শুরু করা যাক। মুভি শুরুতে দেখা যায় দেব ফোনে কথা বলার সময় সে বলছিল, আমি কেসটি সমাধান করে ফেলেছি, আমি জানি যে হত্যাকারীটি কে। ঠিক তখনই দেবের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের দিনে শহরের গুন্ডাদের মধ্যে তো খুশির ধুম পড়ে যায় যে দেব মারা গিয়েছে। সবাই দেবের ভয়ে ভয়েই থাকতো, আর এখন তারা শান্তিতে মাফিয়াগিরি করতে পারবে। এইদিকে আমাদেরকে দেখানো হয় দেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ফারহান নামে আরো একজন পুলিশ অফিসারকে দেখা যায়। সে বিভিন্ন জনের কল রিসিভ করে এটা বোঝানোর চেষ্টা করছিল যে দেব এখনো মারা যায়নি, সে একজন বাঘ, সে এত সহজে মরতে পারে না। আর এইদিকে কেবিনে অজ্ঞান হয়ে পড়ে আছে দেব। নার্স দেবের স্যালাইনটি পরিবর্তন করে চলে যাওয়ার সময় দেখে দেবের জ্ঞান ফিরেছে। পরে সেই পুলিশ অফিসারটি অর্থাৎ ফারহানও সেখানে চলে আসে আর কেসটা সম্পর্কে দেবকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আসলে দুর্ঘটনার আগে দেব ফারহানের সাথেই কথা বলছিল, কিন্তু এই দুর্ঘটনা অর্থাৎ অ্যাক্সিডেন্টের পরে দেব তার মেমোরি অর্থাৎ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ওর কিছুই মনে নেই, এমনকি সে যে কে তার এটাও মনে নেই। আর ঠিক তখনই কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ফারহানের বিয়ে হচ্ছে, আর সেখানে দেব খুব নাচানাচি করতে থাকে। ওরা দুজন বন্ধু হলেও কিন্তু একদম ভাইয়ের মতো। আর দেবের বোনের সাথেই বিয়ে দিচ্ছিল ফারহানের। বিয়েটি খুব সুন্দরভাবেই হয়ে যায়। আর সেখানে দিয়ার সাথে দেখা হয় দেবের। দিয়া হচ্ছে দেবের নিচে কাজ করা কনস্টেবলের মেয়ে। দিয়াকে দেখে দেবের তো অনেক ভালো লেগে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় রাস্তায় চেকিং হচ্ছে। সেখানে ইনচার্জ রয়েছে এক পুলিশ অফিসার। শহরে এক সন্ত্রাসী ঢোকার খবর পেয়েছে পুলিশ, তো সেই সন্ত্রাসীকে ধরার জন্যই পুলিশ চেকপোস্ট বসিয়েছে। চেকিং করার সময় হঠাৎই সেখানে একজন নেতা চলে আসে, যার নাম জয়রাজ আপটে। সে কিছুতেই সেই পুলিশ অফিসারদের তার গাড়িটি চেক করতে দিবে না বলে জানায়। রোহান অনেক করে রিকোয়েস্ট করলেও তারপরেও কোনো লাভ হয় না। সে কিছুতেই সেই নেতার গাড়িটি চেক করতে পারে না। সেই নেতাটি রোহানকে বলে, তোর যদি এতই গাড়ি চেক করার দরকার হয় তাহলে আমার বাসায় এসে গাড়ির চাবি নিয়ে যাস। এটা বলে সেই নেতাটি সেখান থেকে চলে যায়। আর পাশ থেকেই এই সব কিছু দেখছিল দেব। সে আজই এই শহরে জয়েন করেছে। দেখা যায় দেব আর রোহান ছোটবেলার বন্ধু। বন্ধু হলে কি হবে, তারা যেন একদম ভাইয়েরই মতন। রক্তের ভাইয়ের থেকেও তাদের মধ্যে সম্পর্ক অনেক বেশি ভালো ছিল। এরপরে দেব রোহানকে নিয়ে জয়রাজের বাড়িতে চলে আসে। জয়রাজের বাড়িতে একটি পার্টি চলছিল। আসলে জয়রাজের বউয়ের জন্মদিন আজ। তখন দেব রোহানকে চাবি আনতে তার বাসার ভেতরে পাঠায়। কিছুক্ষণের মধ্যে রোহান বাসার ভেতর থেকে বের হয়ে চলে আসে, কিন্তু সে চাবিটি কিছুতেই আনতে পারেনি। তারপরে দেব গাড়ি থেকে নেমে তার বাড়ির ভেতরে গিয়ে তাদেরকে মারতে শুরু করে দেয়। অনেক মানুষ, কিন্তু দেবের কাছে মনে হচ্ছে এগুলো কিছুই না। এক নিমিষেই জয়রাজের সব লোককে মেরে দেব জয়রাজের কাছে চলে আসে। এরপরে দেব বলতে থাকে, পুরো রাস্তাই তো তোদের, আমরা শুধু একটু চেকিংই তো করি। আর এখানেও যদি তুই তোর পাওয়ার দেখাস তাহলে আমারও এমনই কিছু করা উচিত। সময় থাকতে ভালো হয়ে যা। আর তখনই একজন ভয়ে চাবি এনে দেবকে দিয়ে দেয়। আর তখন দেব সেখান থেকে চাবিটি নিয়ে চলে আসে। পরের দিন সকালে দেখা যায় থানায় এসেছে জয়দেব কমপ্লেন করতে। দেব গতকাল রাতে কেন তার সাথে এইরকম রুড বিহেভ করেছে এই জন্য সে তার বিরুদ্ধে কমপ্লেন করেছে। আর এইদিকে ফারহান দেবকে বলে, কেন এইসব ঝামেলায় জড়াস তুই? দেখ, তোকে নিয়ে পত্রিকায় নিউজও ছাপা হয়েছে, পুলিশ নাকি গুন্ডা, আবার এর মধ্যে আমারও নাম রয়েছে। আর এটি শুনে তো দেবেরা হাসিতেই উড়িয়ে দেয়। এরপরে দেব সেখান থেকে সরাসরি চলে যায় নিউজ চ্যানেলের অফিসে। দেব সেখানে ঢুকেই একজনকে মারতে শুরু করে দেয়। আর ঠিক তখনই সেখানে দিয়া এসে পড়ে। আসলে দিয়া এই নিউজ চ্যানেলেই চাকরি করত, আর দেবের নিউজটি দিয়াই লিখেছিল। দেব তখন দিয়াকে বলে, আমার বিরুদ্ধে মাফিয়া লেখো, পুলিশ লেখো, আর যাই লেখো, কিন্তু এর মধ্যে অন্য কারো নাম জড়িও না।
ওনারা আমার মতো না, ওরা সকলেই সৎ পুলিশ অফিসার। তো নেক্সট টাইম যেটাই লেখো আমার নামে লেখো, ওদের নামে লেখার দরকার নেই। এটা বলেই দেব সেখান থেকে চলে আসে। সেই দিন বিকালবেলা দেখা যায় প্রভাতী যাদবের খোঁজ পেয়েছে পুলিশ। শহর থেকে একটু দূরে একটি শুনশান জায়গায়, অর্থাৎ একটি নির্জন বাড়িতে সেই মাফিয়াটি আছে। তো পুলিশ টিম সেখানে এসে পৌঁছায়। আস্তে আস্তে পুলিশ আগাতে থাকে, আর দেবও কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে। আর এখানে আসতে আসতে দেব ফোনে কথা বলছিল, আর ঠিক তখনই ফোনের লাইনটিও কেটে যায়। দেব এসে দেখে দুইজন পুলিশ অফিসার বাড়ির খুব কাছেই চলে গিয়েছে। আর ঠিক তখনই বোম ব্লাস্ট হয়। ভেতরে থাকা দুইজন সেখানেই মারা যায়, আর গুরুতর জখম হয়, আর অল্প আহত হয় দেব। আর অন্যদিকে দেখানো হয় সেই মাফিয়াটি সেখান থেকে পালিয়ে যায়। আর এটাতে দেব অনেক কষ্ট পায় যে তার চোখের সামনে এইরকম একটা ঘটনা ঘটে গেল। আর যে লোকটি গুরুতরভাবে জখম হয়েছিল সেই ছিল দিয়ার বাবা। ইনজুরি এতটাই বেশি ছিল যে সে আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। এরপরে দেখানো হয় দিয়া দেবকে বলে এটা কিভাবে সম্ভব। যখনই ওই মাফিয়া প্রভাতী যাদবকে পুলিশ ধরতে যায় তখনই সেই মাফিয়াটি পালিয়ে যায় কিভাবে। আমার তো মনে হয় তোমাদের মধ্যে এমন একজন আছে যে তোমাদের সব খবর সেই মাফিয়াকে দিয়ে দেয়, আর ঠিক মতো সেই মাফিয়া সেখান থেকে পালিয়ে যায়। সেই দিন রাতে দেখা যায় দেব এবং রোহান এই বিষয়গুলো নিয়েই কথা বলছিল। ঠিক তখনই রোহানের বাবা চলে আসে। তিনি দেবকে একদমই পছন্দ করেন না, কারণ তার বাবা চাইতো না যে রোহান পুলিশ অফিসার হোক। তিনি চাইতেন রোহান তার ব্যবসা সামলাক। কিন্তু দেবের সাথে থেকে থেকে রোহানও ঠিক দেবের মতোই হয়ে যাচ্ছে। আর দেব তো পুলিশের চাকরি পেয়েছে নিজের বাবাকেই পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য। দেবের বাবা অনেক বড় মাপের সন্ত্রাসী ছিল, কিন্তু বাবার কোনো কথাই গায়ে লাগায় না রোহান। পরের দিন সকালে প্রভাতী যাদব অর্থাৎ ওই মাফিয়ার খোঁজ আবারও পায় পুলিশ। সাথে সাথে বড় ফোর্স নিয়ে দেব আর রোহান সেখানে চলে আসে। এখানে এসেই ড্রোনের মাধ্যমে তারা ইয়াদবের লোকেশন ট্র্যাক করতে থাকে। খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে ইয়াদবকে পেয়ে যায়। আর ওই ড্রোনটি দেখে ইয়াদব টের পেয়ে যায়। সে একটি গুলি করে সেই ড্রোনটি ধ্বংস করে দেয়। তখন পুলিশেরা চারিদিক থেকে ইয়াদবকে ঘিরে ফেলতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানকার সাধারণ মানুষ পুলিশের ওপর আক্রমণ করে বসে। পুলিশও কিছুই বুঝতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি। আর এইদিকে ইয়াদব সেখান থেকে পালিয়ে বের হয়ে যায়। আর রোহান তখন ইয়াদবকে পালিয়ে যেতে দেখে তার পিছু করে। আর আরেক পাশে ফাইট করছিল দেব। দেব তো এখানে সেই অ্যাকশন মোডে আছে। দেব তো তাদেরকে মরির মতো মারতে শুরু করে দিয়েছে। রোহান এক পর্যায়ে ইয়াদবকে ধরে ফেলে এবং তাদের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। কিন্তু কোনোভাবেই রোহান ইয়াদবের সাথে পেরেই উঠছিল না। এক পর্যায়ে ইয়াদব রোহানকে গুলি করতে যায়। যখন ইয়াদব রোহানকে গুলি করবে আর ঠিক তখনই দেব সেখানে এসে ইয়াদবকে এক গুলিতে মেরে দেয়। ইয়াদব সেখানেই মারা যায়। তখন দেব রোহানকে বলে এটি আমি না, তুই মেরেছিস, এটাই সবাই জানবে। এতে করে তোর বদমেজাজি বাপও তোকে বাহবা দেবে। এটা শুনে প্রথমে কোনোভাবেই রাজি হয় না রোহান, কিন্তু দেব অনেকবার তাকে বলার পরে সে রাজি হয়ে যায়। পরের দিন রোহানের এই সাকসেসের জন্য তার বাবা একটি বড় পার্টি রাখে, যেখানে রোহানের বাবা খুব গর্বের সাথে বলে তার ছেলে সম্পর্কে। আর এটা দেখে অনেক ভালো লাগে দেবের। এটা এক প্রকার রিভেঞ্জ দেবের বাবার উপরে। পার্টি চলতে থাকলে হঠাৎ এক সময় রোহান তার প্রেমিকাকে প্রপোজ করে সবার সামনেই। সেই মেয়েটিও রোহানকে হা করে দেয়। আর সুন্দরভাবে তাদের পার্টিটি শেষ হয়। কিছুদিন পরে রোহানের বীরত্বের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়। রোহান পুরস্কার নেওয়ার আগে কিছু কথা সবার উদ্দেশ্যে বলতে থাকে। রোহান বলে, এই অ্যাওয়ার্ড আমি পেয়েছি মানুষকে মারার জন্য। যদিও মানুষ মারা মোটেই ঠিক না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মারতে আমরা বাধ্য হই। আমি সবসময় আমার ডিউটিকে বেশি প্রাধান্য দিয়েছি। এইটুকু বলতেই সোজা একটি গুলি এসে রোহানের হার্ট ছিদ্র করে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে রোহান। আর ঠিক তখনই কাহিনীটি বর্তমানে চলে আসে। ফারহান কাহিনীটি বলছিল দেবকে। তারপরে বোনের কল আসলে দেব কথা বলে। ফারহান দেবকে তার বাসায় নামিয়ে দেওয়ার সময় একটি পেন ড্রাইভ দেয়। এখানেই রোহানের হত্যার কেসের সমস্ত ডকুমেন্ট আছে, যেটা ইনভেস্টিগেট করতে গিয়েই দেবের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। দেব সেই পেন ড্রাইভটি নিয়ে এসে তার বাসায় বসে স্টাডি করতে শুরু করে দেয় সেই কেসটির। পরবর্তী সিনে আমাদেরকে আবারও রোহানকে পুরস্কার দেওয়ার সেই মঞ্চটিকে দেখানো হয়। রোহানকে গুলি করার পরে দেব দৌড়ে গিয়ে একটি ক্যামেরা হাতে নিয়ে দেখতে পায় একটি বিল্ডিং থেকে একজন রোহানকে স্নাইপার দিয়ে গুলি করে সেখান থেকে পালাচ্ছে। সাথে সাথে দেব তার ফোর্স নিয়ে সেই বিল্ডিংটিতে চলে আসে এবং তাকে খুঁজতে শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজি করার পরে দেব সেখানে কাউকেই পায় না।
পরের দিন রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে রোহানের শেষ কার্য হয়। সবাই রোহানের অকাল মৃত্যুতে অনেক কষ্ট পায়। আর ঠিক তখনই দেব ফারহানকে বলে, ওরা আমাদের জনসভায় এসে আমার ভাইকে মেরে দিল, এবার আমরা ওদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তারা এটি করতে পারলো। যেখানে আমি তাদেরকে অনেকই ছাড় দিয়ে রেখেছিলাম, আমি আর কোনো মতেই ছাড় দেব না তাদের, খুঁজে খুঁজে একটা একটা করে মারবো এবার তাদের, কিন্তু এবার আমার ফুল ফ্রিডম লাগবে। আর এইসব কথা শুনে ফারহানও রাজি হয়ে যায়। সেদিন থেকে ইনভেস্টিগেশন শুরু করে দেয় দেব। সেদিন সেই ক্যামেরাতে যাকে দেখেছিল তার একটি স্কেচ বানিয়ে নেয় দেব। এটা জানার জন্য প্রভাতী যাদবের সেকেন্ড ম্যান বান্টিকে প্রয়োজন ছিল। সে বেলে বাইরে বের হয়েছে, আর দেবও তার গাড়ি নিয়ে তাকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যায়। যেতে যেতে তাকে রাস্তায় পেয়ে যায়। তারপরে গাড়ি থেকে এক লাথি দিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে দেব। এরপরে দেব তার পিছনে চলে আসে তার মহল্লায়। কিছুক্ষণের মধ্যেই সে বান্টিকে ধরে ফেলে। তারপরে তাকে সেই স্কেচের ছবিটি দেখায়, কিন্তু বান্টি বলে, আমি এইসবের কিছুই জানি না। তাকে অনেক মারধর করার পরেও কিছুই বলতে পারে না বান্টি। এটা বললেই সেখানে বান্টির বউ চলে আসে আর বান্টিকে বাঁচানোর চেষ্টা করে। আর তখনই সাথে সাথে বান্টির বউয়ের মুখের মধ্যে দেব বন্দুক ঢুকিয়ে দেয়। আর দেবকে দেখে একদমই পুলিশ মনে হচ্ছিল না, সেই যেন আসল ভিলেন। আর এইগুলো দেখে বান্টির লোকজন সেখানে জড়ো হতে থাকে। আর তখনই দেব স্টাইলের মাধ্যমে বন্দুকটি লোড করে নেয়। এরপরে দেবের কনস্টেবল দেবকে অনেক বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে। এরপরে দেবের কনস্টেবল দেবকে এক বৃদ্ধের বাসায় নিয়ে আসে, যেখান থেকে রোহানকে গুলি করা হয়েছিল তার পাশের বিল্ডিং এই বৃদ্ধরা থাকে। রোহান যেদিন মারা গিয়েছিল সেই দিন তার বাসার নিচে একটি সবুজ কালারের গাড়ি দেখেছিল ওই বৃদ্ধ মহিলাটি, কিন্তু এটাতে তো কিছুই প্রমাণিত হয় না। ভালো মতো কোনো প্রমাণ না পেয়ে দেব থানায় চলে আসে। তখন দেবের কনস্টেবল বলে, ওই সেম মডেলেরই সবুজ কালারের গাড়ি একটি আপনার কাছেও আছে। তখনই রোহানের প্রেমিকা ভাবনার কল আসে দেবের ফোনে। ভাবনা বলে, তোমার সাথে অনেক জরুরি কিছু কথা আছে দেব। এরপরে দেবকে একটি হোটেল রুমে আসতে বলে। এরপর দেখানো হয় সেই নেতার একটি সমাবেশ হচ্ছিল, আর দেব সেখানে চলে আসে। সে কনস্টেবলকে পাঠায় নেতাকে ডাকার জন্য, কিন্তু তার সেক্রেটারি বলে, এখন সম্ভব না, পরে যাও, দেখছো না স্যার এখন বক্তব্য দিচ্ছে, অন্য সময় এসো যাও। কনস্টেবল যখন এসে এইগুলো দেবকে বলে, দেব তো তখন অনেক ক্ষেপে যায়। আর দেব তখন রেগে গিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে এবং তাকে ব্যঙ্গ করতে শুরু করে দেয়। পরে গাড়ির সাথে একটি কাগজ লাগিয়ে দিয়ে দেব সেখান থেকে চলে আসে। সেই দিন সন্ধ্যার সময় ফারহানের ডাকে দেব আসে। ফারহান দেবের উপর অনেক রেগে যায় সেই দিন সমাবেশের ওই কর্মকাণ্ডের জন্য। ওর এইসব কাজের জন্য ওপর থেকে অনেক চাপ আসছে। ওরা সকলেই চাই তোকে সাসপেন্ড করতে, এবার মনে হয় আমিও তোকে বাঁচাতে পারবো না। কিন্তু দেব বলে, রোহানের খুনিকে খুঁজতে যা যা করতে হয় আমি সবই করব। আমি চাকরির পরোয়াই করি না, চাকরির থেকে আমার ভাই আগে। এটা বলে সেখান থেকে দেব চলে যায়। 50 মিনিট পরে দেব ফারহানকে ফোন দিয়ে বলে, কেসটি সলভ করে ফেলেছি, কে হত্যা করেছে রোহানকে আমি সেটি জানি। আর এটা বলতে বলতেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় দেবের। এতটুকু বলেই থামে ফারহান। তুই যেহেতু এই কেসটি এর আগে সমাধান করেছিলিস, তুই আবারও পারবি। তুই তো শুধু তোর মেমোরি হারিয়েছিস, মস্তিষ্ক তো আর না। কিন্তু কোনোভাবেই দেব বুঝতে পারছিল না সে এই কেসটি কিভাবে সামলাবে, সে কিভাবে এটি সমাধান করবে। এরপরে ফারহান দেবকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আর ঠিক তখনই দুইজন লোক আসে দেবের কাছে অ্যাড্রেস জানার জন্য, আর আচমকা দেবের উপরে আক্রমণ করে দেয়। দেব কিছু বোঝার আগেই দেবের উপর তারা আক্রমণ করে দেয়। আর সেখানে দেবের হাত পা যেন একা একাই চলছিল। কিছুক্ষণের মধ্যেই অনেক লোকজন চলে আসে দেবকে মারার জন্য। আসলে বান্টির বউয়ের সাথে ওই রকম আচরণ করার জন্য বান্টির লোকজন দেবকে মারতে এসেছে। আর ঠিক তখনই দেবের সেই স্টাইলে অর্থাৎ পা দিয়ে বন্দুক লোড করে দেব রেডি হয়ে যায়। আর এটি দেখে তারা তো ভয় পেয়ে যায় আর তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় এসে দেব তো চিন্তায় পড়ে যায়, কিভাবে সে এই কেসটির সমাধান করবে। সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ পরে দিয়া দেবের সাথে দেখা করতে আসে, যদিও দেবের কিছুই মনে পড়ছিল না দিয়া সম্পর্কে। তারপরেও তার সাথে অভিনয় চালিয়ে যায়। দেব যে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এটি দেব, ফারহান আর ওই ডাক্তার ছাড়া কেউই জানতো না। দিয়ার থেকে সে জানতে পারে অ্যাক্সিডেন্টের আগে তার সাথে কোনো দেখা বা কথা দেবের হয়নি। তাহলে এর মধ্যের 20 মিনিট সে কোথায় গিয়েছিল বা কি করেছিল?
পরের দিন সকালে দেবের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে। সেখানে দেবকে ডক্টর জানাই তোমার মেমোরি সময়ের সাথে সাথে হয়তো চলে আসবে। দুর্ঘটনার আগের দেব আর এখনকার দেব এক নয়। ওটা যদি দেব এ হয় তাহলে তুমি দেব বি। তবে দেব এর শারীরিক সবকিছুই দেব বি মনে রেখেছে। একটু সময় দাও, বাকি সবকিছুই আস্তে আস্তে তোমার মনে পড়ে যাবে। সেখান থেকে দেব সোজা চলে আসে থানায়। দেবকে ইউনিফর্মে দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ দেব কখনোই ইউনিফর্ম পরতো না। তারপরে দেব কেস নিয়ে আলোচনা করার সময় দেশের সব থেকে ভালো যে স্নাইপার চালাতে পারে তাকে ডাকতে বলে। তারপরে চলে আসে কোর্টে। বান্টির বইয়ের মুখে বন্দুক ধরে ভয় দেখানোর জন্য বান্টিরা কেস করেছিল দেবের বিরুদ্ধে। কোর্টে আসার পরে দেবকে জিজ্ঞাসা করা হয় দেব সেই মহিলাটিকে চিনে কিনা, কিন্তু দেব বলে না, আমি এই মহিলাকে চিনি না। তখন কোর্টে সেই দিনের করা একটি ভিডিও দেখানো হয়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে দেব সেই মেয়েটির মুখের মধ্যে গুলি ধরে আছে। সেখানে দেখা যাচ্ছে দেবের বিরুদ্ধে যেই সব আরোপ লাগানো হয়েছে সেইগুলো সবই সত্য। তখন দেবের উকিল জজের কাছ থেকে কিছুদিন সময় বাড়িয়ে নেয় দেবকে নিরপরাধ প্রমাণ করার জন্য। আর তার উকিল আরো বলে দেব এখনো দুর্ঘটনা থেকে পুরোপুরি সুস্থ হয়নি। আর এরপরে জজ তাদেরকে 2 মাসের সময় দেয়। সেখান থেকে দেব চলে আসে তার ফোন ঠিক করতে। দোকানদার তাকে ফোনটি আগামীকাল ঠিক করে দেওয়ার কথা বললে দেব তাকে মেরে ধরে আজকেই ঠিক করে নেয়। ফোনটি ঠিক করার পরে দেব দিয়ার সাথে কাটানো কিছু মুহূর্তের ছবিগুলো দেখতে পায়। হঠাৎই দেব খেয়াল করে রাস্তা দিয়ে একটি নীল গাড়ি যাচ্ছিল, কিন্তু সেটা যখন হলুদ লাইটের নিচ দিয়ে যাচ্ছিল তখন গাড়িটিকে সবুজ মনে হচ্ছিল। এটাতে দেব বুঝতে পারে যে বৃদ্ধ মহিলাটি যে গাড়িটি রেখেছিল সেটা আসলে নীলই ছিল। মানে এখানে এতদিন তারা ভুল কার ফলো করছিল। আর ঠিক তখনই তারা একজনের খোঁজ পেয়ে যায় আর সেখানে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেই জায়গায়। আস্তে আস্তে ঘরের ভেতরে গিয়ে ধরে ফেলে সবাইকে। পরে মেন যে লোকটি ছিল সেখান থেকে পালিয়ে যায়। আর ওই গুন্ডার পেছনে যায় দেব ও একজন লেডি কনস্টেবল। শেষমেশ সেই লেডি কনস্টেবলটি দেবকে গুলি করার কথা বলে, কিন্তু কেন জানি দেব গুলি করছিল না। তখন কোনো উপায় না পেয়ে সেই মেয়েটি তাকে গুলি করে দেয়। আর এই ছিল ইয়াদবের ডান হাত। তাকে গুলি করার পরে দেখানো হয় সে এখন আইসিইউতে। ওর জ্ঞান ফিরলেই জানা যাবে যে সেই মাফিয়া অর্থাৎ ইয়াদবকে পুলিশের মধ্য থেকে কে তাদেরকে ইনফরমেশন দিত। পরের দিন রোহানের জন্য সবাই একসাথে সমবেত হয়। সেখানে দেবও চলে আসে। পরে সে একটি হোটেলে অপেক্ষা করে রেবেকার জন্য। আর একটু পরেই সেখানে রেবেকা চলে আসে। রেবেকা সেখানে এসে দেবকে বলে, দুর্ঘটনার আগের দিন হোটেলে তোমার সাথে আমার যা হয়েছিল ওইগুলো তুমি কাউকে বলনি, এটার জন্য তোমাকে ধন্যবাদ। এর মানে হচ্ছে অ্যাক্সিডেন্টের আগে ওই 20 মিনিট দেব রেবেকার কাছেই ছিল। ওই হোটেলে রেবেকার সাথে কি হয়েছিল দেবের সেটি একটু পরে জানতে পারবেন। দেবও জানে না তাদের মধ্যে সেই দিন রাতে কি হয়েছিল। আর এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় দেব। পরের দিন রেবেকাকে রেস্টুরেন্টে ডাকে দেব। সেই দিন রাতে কি কি হয়েছিল সেগুলো জানতে চায়। কোনোভাবেই রেবেকা দেবকে সেগুলো বলতে চাচ্ছিল না, কারণ দেব সেইগুলো রেকর্ডিং করছিল। আর দেবের এই ধরনের প্রশ্ন দেখে রেবেকা সেখান থেকে রাগ করে উঠে চলে যেতে থাকে আর বলে ওই ভিডিওটি তুমি কোনোদিনও পাবে না, আর ভিডিওটি ডিলিট করতে চাই। আর তখনই তার কাছ থেকে ফোনটি কেড়ে নেয় দেব। আর সেখানে দেব দেখতে পায় রেবেকা ও রোহানের একটি ভিডিও কল রেকর্ডিং, যেটা রোহানের মারা যাওয়ার আগের দিন রাতের। সেখানে রেবেকা বলে কাল তুমি বক্তব্য দিবে আর আমি সেখানে থাকতে পারবো না, একটু তুমি আমার সামনে রিহার্সেল দাও, আমি শুনি তুমি কি কি বলবে কালকে। আর তখন রোহান সবকিছু বলতে থাকে আগামীকালকে সে সেই বক্তব্যতে যা যা বলবে। রোহান বলে মানুষ মারার জন্য এই অ্যাওয়ার্ড আমি পেয়েছি। আমি সব সময় আমার ডিউটিকে সবার উপরে রাখতাম, কিন্তু এবার আমি আমার বন্ধুকে উপরে রাখবো। আসলে ইয়াদবকে আমি মারিনি, মেরেছে আমার বন্ধু দেব। তো আমার বন্ধু আমার ভাই দেব ইয়াদবকে মেরেছে। এই অ্যাওয়ার্ডটি সেই ডিজার্ভ করে, এই অ্যাওয়ার্ডটি শুধুই তার। এটা শুনে দেব বুঝে যায় যে ডিপার্টমেন্টে হয়তো এমন একজন আছে যে আমাকে অ্যাওয়ার্ড পেতে দেখতে চায় না। আর সে কোনোভাবে রোহানের প্ল্যানটি জেনে গিয়েছিল যে সে আমারই নাম নেবে অ্যাওয়ার্ডের জন্য, এই কারণে হয়তো তাকে মেরে ফেলেছে। এইদিকে দেশের নাম্বার 1 স্নাইপার কিংদের ডাকা হয় পুলিশ স্টেশনে। তারপরে তাকে ওই বিল্ডিং এ নিয়ে যাওয়া হয়, কিন্তু লোকেশন দেখে সে বলে এখান থেকে স্নাইপার দিয়ে মারা অসম্ভব, কখনোই গুলি টার্গেটে লাগা সম্ভব নয়, কারণ পুরোটাই ফাঁকা জায়গা আর এখান থেকে বাতাসও বেশি। তারপরে সে দেবকে আরো একটি বিল্ডিং দেখিয়ে বলে এখান থেকে ক্লিন অর্থাৎ ক্লিয়ার শট নেওয়া সম্ভব।
সেখানে এসে সেই স্নাইপার কিং সবকিছু পর্যবেক্ষণ করে দেবকে বলে এখান থেকে রোহানকে রিমোট কন্ট্রোল স্নাইপার দিয়ে মারা হয়েছে, আর মোবাইল দিয়ে এই স্নাইপারটি অর্থাৎ বন্দুকটি কন্ট্রোল করা হয়েছে। যখনই রোহান স্পিচ দেওয়া শুরু করেছে তার কিছুক্ষণ পরে মোবাইল দিয়ে কন্ট্রোল করে এখান থেকে গুলি করা হয়েছে। এখানে শারীরিকভাবে কেউ ছিল না, এই স্নাইপারটি ছিল রিমোট কন্ট্রোল। কিন্তু দেব ওই বিল্ডিং থেকে স্নাইপার হাতে ক্যামেরাতে কাকে নেমে যেতে দেখেছিল, তখন ওই ক্যামেরাটাই আনা হয়। কিন্তু ক্যামেরাটি নিয়ে দেখা যায় যে দূরের কিছুই সেই ক্যামেরাটি দিয়ে দেখাই যায় না। তাহলে সেদিন দেব কিভাবে দেখেছিল? পরের দিন পুলিশ কমিশনার এসে দেবকে অনেক কথা শোনাতে থাকে, কারণ এতদিন হয়ে গেল দেব এই কেসের কিছুই সমাধান করতে পারেনি। তারপরে সে জেনে যায় যে দেবের মেমোরি চলে গেছে। পরে সেই কেসটি দেবের থেকে নিয়ে আরো একজন অফিসারকে দিয়ে দেয়, আর আগামী 48 ঘন্টার মধ্যে নতুন অফিসারকে দেবের কাছে থাকা সকল ইনফরমেশন দিয়ে দিতে নির্দেশ দেয়। এরপরে দেব আসে মান্দারের সাথে দেখা করতে। তখন মান্দার জানায় খবরের কানেকশন ডাইরেক্ট ইয়াদবের সাথে ছিল। ওর আসল নাম তো জানি না, কিন্তু ওকে গুণ বলে ডাকতো ইয়াদব। এরপরে দেব ইয়াদবের ফোন থেকে কল লিস্টের কপি নেয়, আর সে জানতে পারে প্রতিটা অপারেশনের আগেই বুলের নাম্বার থেকে ইয়াদবের নাম্বারে কল যেত, শুধুমাত্র শেষ অপারেশনটা বাদে। এরপরে বাড়িতে এসে সবকিছু ঘাটাঘাটি করতে থাকে দেব। পুরো 48 ঘন্টা সে এভাবেই কাটিয়ে দেয়। এরপরে সে ফারহানের কাছে ফাইল নিয়ে এসে বলে কেস সলভ। গত 48 ঘন্টায় আমি যা কিছু পেয়েছি সবকিছুই এই ফাইলের ভেতরে আছে, আর এই ফাইলের শেষের পাতাটি আমি ভরাট করিনি। ওইটা তোমার কাজ, ওটা তুমি করো। আসলে এতদিন ধরে যে বুলকে এই পুলিশেরা খুঁজছিল, অর্থাৎ যেই বুল ওই ইয়াদবকে সব ইনফরমেশন দিত, সেই বুল অন্য কেউ নয়, দেব নিজেই। এটা শুনে তো আমি নিজেই শকড হয়ে গিয়েছি। দেব নিজেই সবকিছু ইয়াদবকে কল করে জানিয়ে দিত। আসলে রোহান এই সত্যটি জেনে গিয়েছিল যে বুল আসলে দেবই এই খবরগুলো তাদের কাছে পৌঁছে দিত। যখন রোহান এইসব জেনে যায়, দেব তাকে বলে আমি তো তোর মতো বড় ঘরের সন্তান না, কখনো আমি পেট ভরে খেতে পারতাম না। একদিন বাড়িতে মিষ্টি দিয়ে যায় একজন লোক, পেটের ক্ষুধায় আমি সম্পূর্ণ মিষ্টি খেয়ে ফেলি, আর এই জন্য বাবা আমাকে অনেক মেরেছিল সেই দিন। তারপরে আমি হাসপাতালে যাই চিকিৎসার জন্য। সেখানেই দেখা হয় প্রভাত দাদার সাথে। ওই দিন চিকিৎসার বিল প্রভাত দাদাই দিয়েছিল, এই জন্যই আমি ওকে হেল্প করতাম। এইসব শুনে রোহান দেবকে বলে প্রভা আমাদের লোকের সাথে কি করছে তোর মনে নেই? দিয়ার বাবার কি অবস্থা করেছে তোর কি কিছুই মনে নেই? দেব তখন বলে এই জন্যই তো মেরে দিয়েছি ওই জানোয়ারটাকে। এখন তুই আমাকে একটি সেকেন্ড চান্স দে, আমি দিয়ার সাথে নতুন ভাবে আবার জীবন শুরু করতে চাই। দয়া করে তুই এখানে বাধা হয়ে দাঁড়াস না, একটু বোঝার চেষ্টা কর। কিন্তু রোহান কিছুতেই দেবের সাথে একমত হয় না। রোহান তখন বলে দিয়া যদি জানতে পারে তার বাবার এই অবস্থার জন্য তুই দায়ী, তাহলে কি ও তোর সাথে রিলেশনে থাকবে? আর সে দেবের মুখোশ সবার সামনেই খুলে দিতে চাই, আর এটি নিয়ে তাদের দুজনের মধ্যে একটু হাতাহাতি হয়ে যায়। এ পর্যায়ে দেব ফারহানকে বলে আমি তো সেই দিন রাতেই তোমাকে বলে দিয়েছিলাম খুনি আমি, তারপরেও তুমি আমাকে দিয়ে কেসটি সমাধান করালে। যে সব রাস্তায় দেব এ বন্ধ করেছিল সেই সব রাস্তায় দেব বি খুলে দিল, আর এই দেব বি কে দিয়ে তুমি সবকিছু প্রমাণ করিয়ে নিলে। আসলে তুমি একজন জিনিয়াস পুলিশ অফিসার। আসলে দেব সেই দিন রিমোট কন্ট্রোল স্নাইপারটি জায়গা মতোই ফিট করে দেয়, মোবাইল দিয়ে সুন্দর করে টার্গেটটি ফিক্সড করে ফেলে। আর সেই অ্যাওয়ার্ডের দিন রোহান যখন বক্তব্য শুরু করে, একটু কিছু বলতেই দেব তার হাতের ফোনটি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে গুলি করে দেয়। এরপরে দেব সেখান থেকে তার স্নাইপারটিকে নিয়ে বাসায় বিভিন্নভাবে টুকরো টুকরো করে সাজিয়ে রাখে এবং বিভিন্ন কিছুর মধ্যে লুকিয়ে ফেলে, যাতে করে কেউ সন্দেহ না করে আর কেউ বুঝতেও না পারে। আর ইচ্ছা করে এই কেসটিকে অনেক ঘোলাটে করতে থাকে। ওই বিল্ডিং এ সে কোনো মানুষই দেখেনি, কিন্তু তারপরেও সে বলে সে একজনকে দেখেছে। তারপরে সে প্রভাতের লোকদের অর্থাৎ সেই মাফিয়াদের উপরে তীর ছুড়ে। তার একটাই চাওয়া পাওয়া ছিল যে সে যাতে কোনো মতেই ধরা না পড়ে। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে রেবেকা যখন দেবকে ডেকে রোহানের সেই ভিডিওটি দেখায়, এতে দেব বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। সে ভাইয়ের মতো বন্ধুকে অর্থাৎ ছোটবেলার বন্ধুকে শুধুমাত্র একটি মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে মেরে ফেলেছে। রোহান কিন্তু তাকে আবারও একটি চান্স দিয়ে দিয়েছিল, সে দেবকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু দেব এটি না বুঝতে পেরে ভুল বুঝাবুঝির কারণে তাকে মেরেই ফেললো। আর দেব রেবেকার ফোনে সেই ভিডিওটি দেখার পরে সে তার ভুল বুঝতে পেরে ফারহানকে ফোন দিয়ে বলে খুনটি আমিই করেছি। সে তার সব দোষ ফারহানের কাছে স্বীকার করে নেয়, আর সে অনেক অনুতপ্ত হয়।
আর অনেক আফসোস করতে থাকে যে আমি কি করলাম, আমি কিভাবে এত বড় ভুল করলাম। রোহান আমাকে এতটা ভালোবাসে আর আমি তাকে বুঝতে পারলাম না। আর ফারহানের সাথে এই কথা বলতেই দেবের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ফারহানের দেবকে দিয়ে কেসটি সমাধান করার কারণ ছিল ফারহান শুধু এইটুকুই জানতো যে খুনটি দেব করেছে, কিন্তু কেন করেছে, কিভাবে করেছে এটা তো ফারহান জানতো না। আর এই জন্যই সে একটু চালাকি করে এই চালটি চেলে দেয়। ফারহান দেবকে ধরার আগে দেব বলে আমি একটু দিয়ার সাথে দেখা করতে চাই। তখন দেব দিয়ার কাছে গিয়ে তাকে সবকিছু খুলে বলে। আর এটাতে দিয়া দেবের নিউজটি সবার আগেই করে। সিন দেখানো হয় 6 মাস পরে। জেলের ভিতরে কয়েদিরা সিগারেট খাচ্ছিল। তখন এক পুলিশ এসে সেই কয়েদিদের ধমকাতে থাকে। তখন সেই কয়েদিরা পুলিশের উপর আক্রমণ করে। আর এতগুলো কয়েদির সাথে পুলিশেরা পেরেই উঠছিল না। আর ঠিক তখনই দেব চলে আসে লাঠি হাতে, আর কয়েদিদের তো সেইভাবে মারতে শুরু করে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। কে কে অনুমান করতে পেরেছিলেন যে খুনটি দেবই করেছিল? প্রতিনিয়ত এই ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের সব আকর্ষণীয় ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।